www.facebook.com/bhutfm.russell এই দুটো পেজে গিয়ে আপনি চাইলে আমাদের পোস্টের নিচে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আরো বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন আমাদের আজকের এই ভূত এফএম সম্পর্কে। তো যাই হোক, আমরা চলে যাব ঘটনায়, এবং আমাদের প্রথম ঘটনাটি যথারীতি একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই। এবং
নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই আমাদের রাজবাড়ী ভৌত টিমের সকল সদস্য এবং আমার স্টুডেন্ট যারা শুনছে, এবং মানে আমার যত বন্ধু বান্ধব তাদের সকলের সহযোগিতা, এবং ওরা সবাই আমাকে ঘটনা সংগ্রহ করে দেয়। তা না হলে আমার আসলে একার কোনো কৃতিত্ব নাই, এদের সকলের সহযোগিতাই আমি আসলে বলতে পারি। তো যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। যে দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, নিঃসঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ী সদর যে উপজেলা, সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বলেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কাল বৈশাখী ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই মিটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেইভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্যে দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের যেতে ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা, তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো সেগুলো আমি শেয়ার করবো। তো রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন
ওনার হাতে কিন্তু টর্চ ছিল। ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারি গুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না। ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেইভাবে সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন রাসেল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সে ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গেছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এইভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যে আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির, এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন এই তোমরা কারা। যখনই এইভাবে বলেছে সবাই
ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে, এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছেটা কি, গতকালকে এই ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বললেন, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, এটা তোমার মনের ভুল, বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, তার ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেই, এই ধরনের শব্দে এই প্রাণীগুলো দেখে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসূল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসলে ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পর 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিত ভাবে ঘটে চলছে, এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এই কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন, এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। বলেন এটা খাসির চামড়া? আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক, তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামি বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা রাসেল ভাই, পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসে, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বড় দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করে নাকি এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া করে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়।
এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়েছেন। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছ? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়ার তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। আসলে আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে আসলে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছে। মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন। তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। যাই হোক, উনি যখন চামড়াটি ফেলে দিলেন এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোন প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা। এরকম রাসেল ভাই সরি। তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে। মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা
ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অসাধারণ একটা ঘটনা, এবং ঘটনার শুরুটা যেখান থেকে আমি প্রথমেই মানে ভাবতেও পারিনি যে কেউ মাছ নিয়ে আসবে বাসা থেকে, এবং সেই মাছের ব্যাগের মধ্যে ছোট বাচ্চার হাত পাওয়া যাবে। এটা খুব অদ্ভুত একটা চিন্তা এবং একটা অদ্ভুত একটা ব্যাপার যে এইটা কিভাবে হতে পারে। আমি অনেক ভেবেও আমি মানে মানে থাকে না যে কোনো ঘটনা বলার সময় আপনি পরে কি হবে কিছুটা আন্দাজ করতে পারেন, এটা একদম আন্দাজ ছাড়া ছিল আমার জন্য। আর পুরো ঘটনাটা আপনারা অনেকেই ফেসবুকে লিখছেন, ফেসবুকের কথায় আমি একটু পরেই ফিরে আসব, এবং আপনারা লিখছেন যে ঘটনাটি অনেক চমৎকার হয়েছে এবং সবাই নতুন বছরের শুভেচ্ছাও দিচ্ছেন। তো আমি ফিরে আসবো কিছুক্ষণ পরে ছোট্ট একটা বিরতি নিয়ে, একেবারেই ছোট্ট বিরতি। সো কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি। ফিরে আসছি 30 সেকেন্ডের বিরতির পরে। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম আবার, আমি রাসেল, এবং শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। চলছে ভূত এফএম। ঘড়িতে সময় রাত 12:34, এবং আমি একটু আগে ইনবক্সে দেখলাম যে একজন আমাকে নক করছেন এবং তিনি লিখেছেন যে আমার কাছে ঘটনা আছে, চাইলে আমি আসতে পারি। আমি একটু রিকোয়েস্ট করব যে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজ থেকে কিন্তু ডিরেক্ট ইমেল করা যায়। একটা বাটনই আছে রাইট সাইডে দেখবেন ডান দিকে, এবং সেখানে লেখা আছে সেন্ড ইমেল। তো ওইখানে যে আপনি ইমেল সেন্ড করতে পারেন। ঠিক একইভাবে আমাদের জন্য ইমেইলে ঘটনা পাওয়াটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট, এবং আমরা সবচেয়ে বেশি কানেক্টেড থাকি ইমেইলেই। সো আমি রিকোয়েস্ট করব, এটা আমার রিকোয়েস্ট, যে আপনারা যদি ঘটনা পাঠান তাহলে সেটা ইমেইলেই পাঠাবেন, এবং আশা করব যে আপনাদের পাঠাতে তেমন কোনো সমস্যা হবে না। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি আমাকে লিখছেন, যেমন শাহিন আলম আমাদের লিখেছেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার করতেন, তিনি আমাদের সাথে আছেন। তানভীর তাহমিদ তিনি আমার সাথে লিখেছেন যে হ্যাপি নিউ ইয়ার রাসেল ভাই, ভূত এফএম কমিউনিটিকে তিনি জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা, এবং তিনি খুলনা থেকে শুনছেন এবং ভয় পাওয়ার জন্য তিনি ওয়েট করছেন। তার মানে বেশ আগে এই কমেন্টটি তিনি করেছিলেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাব্বির আহমেদ আছেন, আমাদের সাথে আছেন হুসাইন আহমেদ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং রেডিও ফুর্তির পেজ, ভূত এফএমের পেজ, এই দুটো মিলিয়ে অসংখ্য মানুষ আজকে আমাদের এখানে যোগ দিয়েছেন, এবং অসংখ্য মানুষ আমাদের সঙ্গে আছেন। পরিমল কুমার পল আমাদের সাথে আছেন। আমি পড়ছি আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেখান থেকে হাসান আল ইমরান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন শাহরিয়ার হাসান সাকিব, আছেন আমাদের সাথে মুশাইল আহমেদ, এবং জেনেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন তুষার সুফল, এবং তিনি লিখেছেন যে আই লাভ ভূত এফএম অলওয়েজ। সাথে আছে সন্দীপ ধারা আমাদের সাথে আছেন আই লাভ ভূত এফএম অলসো। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নন্দিতা আফরোজ লায়লা, এবং তিনি রেডিও শো শুধুমাত্র ভূত এফএমই শোনেন, এবং নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে। এমডি ইয়াসির হুসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে আছেন এমডি সাব্বির হুসাইন, আমাদের সঙ্গে আছেন আনামুল হক, এবং তিনি চিটাগং থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন প্রদীপ কর্মকার, তিনি আছেন আমাদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ইমরান হুসাইন ইমরান আমাদের সাথে আছেন। আমাদের আছেন শাহিম শেখ, আছেন আমাদের সাথে নির্ভয়
আরডি মির, এছাড়াও আছেন এমডি রেশাদ খান এবং আফনান ভাইকে তিনি হ্যাপি নিউ ইয়ার জেনেছেন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের সঙ্গে রক রায়হান আছেন এবং তিনি ভূত এফএম লিখেছেন যে আই লাভ ভূত এফএম, জাস্ট অসম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সাব্বির হোসাইন, লিখেছেন যে ভালো স্টোরি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুন্না আহমেদ, এছাড়াও আমাদের সাথে আছেন ইয়ামিন এলান, সেকেন্ড স্টোরি আজকে বেস্ট যেটা আফমান ভাই বলেছেন তিনি সেটা জানিয়েছেন। আমাদের সাথে আছেন পিঙ্কি সরকার, এছাড়াও এমডি ওবায়দুল্লাহ শিকদার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দীপক ধর, আছেন আমাদের সঙ্গে ফাহিম শাহিয়ার, এছাড়াও আমাদের সাথে আছেন আতিকুল ইসলাম আকাশ, টুম্পা খান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন অপূর্ব মাহমুদ এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অঙ্কন আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি লতিফুর রহমান, আমাদের সাথে আছেন আরাফ মাহমুদ জাফর আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি বর্ণহীন আশিক। অনেকেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে মেসেজ মানে ইনবক্সে ঘটনা পাঠাচ্ছেন। আমি বলবো যে ইনবক্সে ঘটনা পাঠিয়ে না, আপনি ইমেইল করে দেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে আমার এবং আপনার দুজনের জন্য। রানা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শিশির, লিখেছেন লাভ ইউ ভূত এফএম। আমরা আরো আপনাদের কমেন্ট পড়বো। তামিম ইসলাম রোমান আমাদের সাথে আছেন, শারিয়া সিফাত, শান্তির খোঁজে, নিশ্চুপ রাত্রি, মনির হুসাইন, আরিফিন শুভ, গোবিন্দ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন মানিক হুসাইন, এছাড়াও আছেন আমার সাথে পোপ চৌধুরী, আমার সাথে আছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আহমেদ কাইয়ুম, এমডি দিন ইসলাম, ফয়সাল সরকার, নীল আকাশ, এমডি নাজমুল হিমেল, হৃত্বিক চন্দ্র দে আমাদের সঙ্গে আছেন, আলামির হোসেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন সাব্বির হুসাইন, আফরা ইবনাথ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরিফুর রহমান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, আরো অনেকে। তো আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের কাছে এবং আমাদের সাথে যোগ দিন। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আমাদের দ্বিতীয় অতিথি এসছেন তিনি ঢাকা থেকেই এবং তার কাছে আমরা তার একটি ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ডিয়ার লিসেনার্স, সবাইকে শুরুতেই ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। তো ভাইয়া ঘটনায় চলে যাই প্লিজ। এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কের চাচু, সেলিম চাচুর লাইফের ঘটনা। তো প্রথমে শুরু হয় তার ঘটনাটা প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক 1 থেকে 2 মাস পরে সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নুপুর পরে হাঁটাহাঁটি করে, তুমি শুনলে ভয় পেও না। তো চাচি মনে করে হয়তো মজা করছে, ফান করছে, তো চাচুর পরে কিছু বলে না। তো কয়েকদিন পরে চাচুর যে আব্বু মানে চাচির শ্বশুর, ওনার শরীর খারাপ হয় রাতের বেলা। তো রাত এখানে 3টা বাজে ওনার শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায়, ঘরোয়া স্যালাইন। তো হঠাৎ করে চাচি শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের নুপুর পড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। আওয়াজটা খুবই স্পষ্ট ছিল। তো চাচি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠেন তো চাচু আসার পরে চাচুকে বলা, দেখেন আপনি শুনতে পান নাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচু শুনতে পায়, হ্যাঁ নুপুর পড়া কে যেন উপর থেকে আবার নিচে নামছে। তো চাচু আর দেখার মতো সাহস করে নাই, তো চাচিকে নিয়ে ভিতরে চলে যায় কিচেন থেকে। তখন চাচু চাচিকে বলে এটার শুরু হয় কবে থেকে। ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে চাচুর বয়স যখন 14 কি 15, তখন চাচু শুয়ে আছে তার ঘরে। তার একটা অভ্যাস, সে জানালা খুলে ঘুমায়।
আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপাড়, পুরান ঢাকাতে ঝোলপাড় বলে, মানে ড্রেনেজ, বড় ড্রেনেজ গুলো। তো হঠাৎ করে রাতের বেলা কে যেন তার চোর, মানে খোলা জানলার মধ্যে ছোট ছোট ইট মারছে। চাচু যখন বলে এই কে, শব্দ করে বলে কে, কিছুক্ষণ বলার পরে 10 ইঞ্চি যে ইটাগুলো আছে না বড় ভাই, এটা আছে ভাইয়া, কেউ যদি 10 ইঞ্চির ইটা রাত 3টা 2:30টার দিকে জানালার মধ্যে মারে, কি পরিমাণ শব্দ হতে পারে। অনেক ধাম করে আওয়াজ হয়েছে। তখন তো চাচুর তখনও বুঝে নেই প্যারানর্মাল কিছু একটা। তো চাচু চিলাচিলি করে তো লাইট টাইট জ্বালার সাথে সাথে টর্চ লাইট জ্বালায় গলিতে মানে দেখে কিছুই নেই। তখন চাচু মনে হয় না এটা তো সাধারণ ব্যাপার না, চাচু সাহস না দেখে জানলাটা লাগিয়ে আবার শুয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে, যে আওয়াজটা হবে জানলার বাড়ি মারলো তার জানলায়, চাচু আর খুলে নেই। তার কয়েকদিন পরে রাত 3টা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। চাচু ওয়াশরুমে যাবে, তো এত কষ্ট করে 2টা গেট না, তাদের ওয়াশরুমটা ছিল মানে 2টা গেট ক্রস করে যেতে হতো পুরানা বাড়ি। তো বলে ওই 2টা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙায় ঝোলপাড়ের পাশে বসলেই, মানে ছোট কাজ ছিল। তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য, তো ঘুমের ঘরেই সাইডে দেখে কি ঝোলপাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো। চাচু মনে করে ঘুমের ঘরে আছি কি নাকি দেখছি। তো চোখ 2টা ডলা দিয়ে আবার যখন তাকায় তখন দেখে যে না, পুরা ঘুমটা দেয়া একটা নতুন বউয়ের মতোই বসে আছে। তখন চাচু বলে রাত 2টা 2:30টার সময় তো ভালো জিনিস জেনের সামনে বসে পাশে বসে থাকবে না। চাচু ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয়। তো এই জিনিসটা এখনো তাদের পিছা ছাড়েনি। কয়েকদিন আগে চাচুর যে ছোট ভাই ছিল, তো তাদের ওই বাসা, পুরানা বাসা কোন ভেঙে 6 তলা করা হয়েছে। তো হঠাৎ করে বাতোয়ার শুয়ে যাবে, তো টাঙ্কিতে পানি নেই, তো ছোট ভাইকে পাঠায় যা উপরে যা 4 তলা 5 তলার সুইচ, টাঙ্কি সুইচটা ছেড়ে দিয়ে। তো মানে আনফরচুনেটলি 3 তলায় এই লাইট অফ ছিল, সিঁড়ি কোঠার 3 তলার লাইট অফ। তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে, আর অনেক মানে শ্বাস নিচ্ছে জোর জোরে শোনাই যাচ্ছিল। তো ও যে পিছে যাবে এই সুযোগটাও নেই, সামনে যাবে ওই সুযোগটাও নেই, জিনিসটা তার থেকে কিছুটা দূরে। তখন জিনিসটা বুঝতে পেরেছে যে তার সামনে আমাদের চাচুর যে ছোট ভাই শিয়াব, ওর উপস্থিতি। জিনিসটা দেখে বাম হাত দিয়ে রেলিং এ এত জোরে একটা বাড়ি মারে, 1 তলা থেকে 6 তলার রেলিং এ আওয়াজ হয়। তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায়। তো কোনো মতে শিহাব দৌড়ে 1 তলায় যায়, তার ভাইকে বলে যে আওয়াজটা শুনছো? বলে হ্যাঁ শুনছি। তারপর সবাই উপর পর্যন্ত উঠার পরে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে। ঘটনা এখনো চলছে 2-1 দিন পর পর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে হুসাইন আহমেদ আমাদের সঙ্গে আছেন, সম্পদ সরকার। আমি ফুর্তির পেজ থেকে পড়ছি। শ্রাবণী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ক্রেজি বয় এবং কমেন্ট করতে বলেছেন তিনি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রনি, যে সোহেল রানা আমাদের সঙ্গে আছেন এমডি শাহিন খান, এছাড়াও তারিফ আমাদের সঙ্গে আছেন, এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন, ইফতেখার ফয়সাল সুজন আমাদের সাথে আছেন, আবু কায়সার স্বপন আমাদের সাথে আছেন, আতিফ ইসলাম হৃদয় আমাদের সঙ্গে আছেন, এমডি ফরহাদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন শাহিন খান, অর্ণব আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি চয়ন ভৌমিক, এছাড়াও নাইম
ইসলাম রাজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাইমিনুল ইসলাম সাদ, আমাদের সঙ্গে আছেন আবু সুফিয়ান, ফারহান আহমেদ রুবেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফাত খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি পলাশ আহমেদ, আছেন রাজু ইসলাম, আছেন আরিফ রতন, PS পাপ্পু সেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাব্বির রকি, আমাদের সাথে আছেন এমডি মেহেদি হাসান, জুবাইর হাসান আমাদের সাথে আছেন, বাপ্পি সিনিয়র আমাদের সাথে আছেন আশিকুর রহমান, এমডি তাইফ আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন MRH নীরব, এছাড়াও আছেন আমাদের সাথে চয়ন দেবনাথ, আছেন নাহিদ নাইমুল, রাকিব হাসান, আরিফুর রহমান জিতু, দুর্জয় বিশ্বাস, নাজমুস সাকিব ইমরান, জুনি শেখ, দুর্জয় সহ আরো অনেকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরো একবার জানিয়ে দিই, আমাদের যে পেজ আছে সেই পেজ দুটো হচ্ছে www.facebook.com/viratfurti and www.facebook.com/bhutfm.russell। এছাড়াও আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনি আমাদের লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। সিঙ্গাপুর থেকে যেমন শুনছেন আমাদেরকে, আমি পেয়েছি, আমি হারিয়ে ফেলেছি লেখাটা, আবার ঠিক একইভাবে আপনারা কুড়িগ্রাম থেকেও শুনছেন, কেউ কমেন্ট করছেন, কেউ মেসেজ দিচ্ছেন, কিন্তু আছেন ভূত এফএম এর সাথে। আপনারা শুনছেন ভূত এফএম এর এই বছর 2019 ফার্স্ট এপিসোড। আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথিরা এবং তারা তাদের ঘটনাগুলো আবারও শেয়ার করবেন কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা যেটা করবো একটা ছোট্ট বিরতি নেব, এবং বিরতির পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ঘটনা শুনে আসবো, যে ঘটনাটি একটা ইমেল না, একটা অডিও ক্লিপ, এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Voot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, তুমি আমার সালাম নেবেন। আশা করি আপনি ভালো আছেন। আমি লিটন খুলনা থেকে বলছি। আমি ইজিব্যাগ চালাই। তো আমার সাথে ঘটনাটি গত বছর ঘটে। গত বছর ডিসেম্বরে প্রায় রাত 8টার দিকে আমি খুলনা রাইজুরের সামনে একটা চা দোকানে চা খাচ্ছি। তা হঠাৎ একটা লোক আমার সামনে আসলো, এসে বললো, ভাই এই গাড়িটা কার? আমি বললাম, ভাই গাড়িটা আমার। তা লোকটা আমাকে বললো, ভাই কিতাব দেবেন? আমি বললাম, ভাই কোথায় যাবেন? তা লোকটা আমাকে বললো, ভাই আমরা যাবো ফকিরহাট, আপনি জানেন? তো আমি বললাম, যাবো ভাই। আপনি আপনার অ্যাম্বুলেন্স রেখে অটোতে যাবেন, কি ব্যাপার? তো লোকটা আমাকে বললো যে, ভাই আমাদের একটু টাকা পয়সার সমস্যা, এই জন্য আর কি আমরা ইজি বাইকে যাবো। তো লোকটা আমাকে আরো একটা কথা বললো যে, ভাই আমরা একটা বড় লাশ নিয়ে যাবো, তা আপনি কি যাবেন? তা আমি ভাই কি মনে করে লোকটাকে বললাম, হ্যাঁ ভাই যাবো। তো লোকটা আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কত ভাড়া, আমার গাড়ি ভাড়া কত? আমি বললাম যে, ভাই 2000 টাকা লাগে। তো লোকটা আমাকে বললো, না ভাই এত টাকা আমাদের কাছে নাই, আর আমরা এত টাকা দিতে পারবো না। আমি বললাম যে, ভাই কত টাকা দিতে পারবেন আপনি? তো লোকটা আমাকে বললো যে, ভাই আমরা 1000 টাকা হলে দিতে পারবো। তো আমি বললাম যে, হ্যাঁ ঠিক আছে। তো লোকটা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আপনার গাড়িটা নিয়ে আমাদের 250 মিনিটের ভিতরে আসুন, হাসপাতালের ভিতরে আসুন। তো আমি গেলাম, তাদের উঠালাম গাড়িতে, বাসটা উঠালাম, তাদের নিয়ে রওনা করলাম। আমি যে সময় রওনা দিয়েছি সে সময় আনুমানিক রাত 9টা বাজে। এবার তাদের নিয়ে যখন রওনা করলাম, তারা 2জন পুরুষ 2জন মহিলা,
তা সারা রাস্তা ধরেই তারা কান্নাকাটি করতেছে, আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। কবিরাট যে সময় আসলাম অনেক রাত, এবার ওখান থেকে আরো 15-20 কিলো ভিতরে তাদের বাড়ি। তা গেলাম, তাদের বাড়ি তাদের লাশ নামালাম, তাদের লোকজন নামালাম, জিনিসপত্র নামালাম। এরপর লোকটা আমাকে গাড়ি ভাড়ার টাকা দিলে বললো যে ভাই আমার যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে থেকে যান, কালকে সকালে যান। আমি বললাম যে না ভাই, আমার বাড়ি যেতে হবে, যত হয় তাহলে আমার বাসায় যেতে হবে। তো আমি গাড়ি নিয়ে আবার রওনা গেলাম। বেশ অনেক দূর চলে আসছি। তা আমি গড়ি থেকে খেয়াল করলাম সে সময় রাত প্রায় 1টা বাজে। যাক, আমি আমার মতো চালাচ্ছি। তা যে এলাকায় গেছি ওই এলাকায় রাস্তায় কোনো আপনার রোড লাইন নাই, রাস্তায় একটা লোকও নাই, মানুষও নাই, রাস্তা একদম ফাঁকা। তা আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে খেয়াল করলাম যে আমার গাড়ির পিছনে যে আমার পাথর, ছোট ছোট পাথর, ইট মারতেছে, টাস টুস করে শব্দ হচ্ছে। তো আমি পিছন দিকে ঘুরে তাকালাম, দেখলাম যে কাউকে দেখতে পাই না। তো যাক, আমি একটু মনে মনে ভয় পাইছি। যাক, আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। হঠাৎ কিছু দূর সামনে এসে দেখলাম একটা বড় একটা ডাল আমার গাড়ির সামনে পড়ল, মানে আমার ওই গ্লাসের সামনে। গ্লাসের সামনে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। তা আমি আর একটু ভয় পাইছি। এরপর আমি বইতে বইতে গাড়ি চালাচ্ছি খুব স্পিডে। যাক, তাহলে আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, এদিক ওদিক টাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। বেশ কিছুদিন আসার পরে দেখলাম যে একদল লোক আপনার রাস্তার পাশে আপনার ওই কবর খুঁজতেছে। দেখলাম একটা খাটলা রয়েছে, একটা লাশ সাদা কাপড়ে ছোঁয়ানো। আমি ওখানে যে গাড়িটা থামালাম, থামাই জিজ্ঞেস করলাম ভাই কিভাবে মারা গেল? তো ওরা বলতেছে ভাই এই লোকটা অনেকদিন অসুস্থ, এই জন্য মারা গেছে। একটা ওই জানালাটা মানে প্রবলেম দেখলাম, সাইডে দেখে দেখে আমি লাশটার মুখটা দেখলাম যে হঠাৎ আমি যে লাশটা ওই বাড়িতে পৌঁছে দিলাম সেই লাশটার চেহারা এই লাশের চেহারা কিন্তু হুবহু এক। আমি একটা লোকে জিজ্ঞেস করলাম ভাই এই লাশটা তো আমি এই লাশটার ঠিকানা কোথায়? তা বললো যে অমুক জায়গায়, মানে যে লাশটা আমি ওই ফকিরহাট পৌঁছে দিয়েছি সে একই ঠিকানা বলতেছে। আমি তাকে বললাম যে ভাই এই লাশটা তো আমি এই ঘন্টা 2 আগে পৌঁছাই দিয়ে আইছিলাম আগে বাড়ি আমার গাড়ি থেকে, এখানে আসলো আপনারা নিয়ে আসলেন কেমনে? তা ওরা বললো যে ভাই মানে ওরা সবাই আমার দিকে তাকায়, কেমন একটা অবাক চোখে তাকায় আছে আমার দিকে, এবং সবাই একে অপরের দিকে মানে কানে কানে কেমন ফিসে ফিসে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, যাক, তা একটা লোক আমার পাশে আসলো, এসে বললো যে ভাই এই রাস্তা আপনি যেতে পারবেন না, এই রাস্তায় সমস্যা, আপনি যাবেন কোথায়? ভাই আমি খুলনায় যাবো। তা লোকটা আমাকে বললো যে ভাই আপনি খুলনায় যদি যেতে চান তাহলে পাশের একটা রাস্তা আছে, এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যেতে পারবেন, এই রাস্তা ধরে ছিল। আমি শুনছি তোমার রাত তো লেগে গেছে, তাহলে সহজ রাস্তা দিয়ে থাকতে আমার তো বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। আমি সহজ রাস্তা করে গেলাম। হঠাৎ কিছু দূর আসার পরে আমার কি দেখি করে আমার লুকিং গ্লাসে চোখ চলে গেল। দেখলাম যে ওই যে লোকগুলো দেখলাম যে কবর খুঁজতেছে, ওই লোকগুলোই আমাকে লম্বা লম্বা দাঁড়িয়ে আমাকে দাঁড়াচ্ছে। তো আমি খুব ভয় হয়ে গেলাম, আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে আমার পিছনের জন্য একটা ঘায় লাগলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন আমি দেখলাম যে আমি একটা পারিবারিক কবরস্থানে শুয়ে আছি এবং আমার আজকে বাড়িতে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সব আমাকে জিজ্ঞেস করলো যে বাবু কি হয়েছে তোমার? তো রাত্রে যে ঘটনাটা থাকে তাদের সবাইকে বললাম, তারা সবাই বললো যে তুমি যেখানে শুয়ে আছো এখানে পারিবারিক একটা কবরখানা আছে, এবং রাত্রেবেলা আমাদের এখানে সন্ধ্যার পরে কেউ রাস্তায় হাঁটাচলা মানে কোন জায়গায় যায় না, কারণ এখানে এই পারিবারিক কবরখানায় এছাড়া রাত্রেবেলা বজ্রেন আছে, তারা এখানে ঘোরাফেরা করে। সাধারণ মানুষ দেখলে ঠিক আছে অনেক ক্ষতি অথবা বিপদে ফেলায়, এজন্য ভয়টা আমরা কেউ এই সন্ধ্যার পর আমরা কেউ বাইরে বেরোই না। যাক, তারা এরপর আমাকে ট্রিটমেন্ট করালো এবং আমি কোন রকম সুস্থ হয়ে আমি বাড়ি চলে আসতাম। এরপর আমি প্রায় 1 সপ্তাহ অসুস্থ থাকি, পরে অনেক কবিরাজ ডাক্তার দেখে অনেক কষ্টে আমি সুস্থ হয়েছি। এই ছিল আমার গল্প। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। FM. The night
comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমরাও তাই বলি যে বিশ্বাস করা আপনার ব্যাপার। এবং ভূত এফএম মানে অনেক অনেক আনন্দ, অনেক অনেক ভয় এবং অনেক অনেক উত্তেজনা। পুরোটা সপ্তাহ যেমন আপনারা অপেক্ষা করেন, ঠিক একইভাবে আমি নিজেও অপেক্ষা করি যে কিভাবে সাজাবো আজকের ভূত এফএম। তো যাই হোক, আজকের ভূত এফএম কেমন লাগছে অলরেডি আপনারা সেটা জানাচ্ছেন এবং সেই সাথে আপনারা সবাই শুভেচ্ছাও জানাচ্ছেন নতুন বছরের। আশা করছি যে আমরা 2019 থেকে 2020 পর্যন্ত আমরা একটা চমৎকার বছর, আপনাদের আরো একটা চমৎকার বছর উপহার দিতে পারবো যদি আপনারা সাথে থাকেন। এবং সেজন্য চাই আপনাদের কাছ থেকে অনেক 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 ঘটনা, এবং সেজন্য আরো একবার আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে